হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের অণুপরমাণু নিয়ে পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগের দিন আমরা অণুপরমাণু নিয়ে কিছুটা আলোচনা করে নিয়েছি। পরমাণু কীভাবে এলো, কীভাবে নামকরণ হলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। তো আগের দিন আমরা ডাল্টন অবধি কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ ডাল্টনের তত্ত্ব অবধি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা এই পরমাণু নিয়ে একটু এগিয়ে যাব, ঠিক আছে? অর্থাৎ আমরা কোথা থেকে শুরু করেছি, একদম জিরো থেকে শুরু করেছি। তো তোমরা যারা দেখোনি, লিঙ্ক দেওয়া থাকে প্লেলিস্টে, তোমরা প্রথম পার্টটা দেখে নেবে। আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগের দিন আমরা ডাল্টনের তত্ত্বগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি। তিনি কী বলেছিলেন? তিনি বলেছিলেন যে প্রত্যেকটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, সেই কণাগুলো কি পরমাণু, তাই তো? পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। প্রত্যেকটি পদার্থ যদি একই রকম যদি পদার্থ পায়, একই রকম পরমাণু হলে পরে তার কি হবে, ভরটা কি থাকবে, একই হবে, তাই তো? এবং যদি বিভিন্ন পরমাণু নিই তাহলে তাদের ক্ষেত্রে কী হবে, ভরগুলো বিভিন্ন হবে। তো এই নিয়ে আমরা কি দেখেছিলাম যে পরবর্তীকালে যখন আইসোটোপ আবিষ্কার হলো, আইসোবার এগুলো যখন আবিষ্কার হলো, তখন দেখা গেল যে ডাল্টনের যে তত্ত্বটা, অর্থাৎ বিজ্ঞানী ডাল্টন যে তত্ত্বটা দিয়েছিল সেটা কিন্তু কী হয়ে গেল, ভুল হয়ে গেল, তাই তো? অর্থাৎ ত্রুটি পাওয়া গেল। তো এই যে ত্রুটিগুলো কী ছিল, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে প্রত্যেকটি পরমাণু একই রকম পরমাণুর কী হবে, ভর ধর্ম একই হবে, তাই তো? তো সাপোজ কার্বন নিয়ে নাও। কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কার্বনের ক্ষেত্রে কি পেয়েছিলাম? কার্বনের ক্ষেত্রে 12 পেয়েছিলাম, 12 ইউ, তাই তো? অর্থাৎ 12 ইউ কী হচ্ছে, এটা হচ্ছে কি তার ভরটা, তাই তো? তাহলে কার্বনের ক্ষেত্রে 12 ইউ, এটা বলেছিল কে? ডাল্টন বলেছিল যে এই যে কার্বনটা, অর্থাৎ এটা কি একটা একই মৌল বা একই পরমাণু, তাই তো? তাহলে একই পরমাণু হলে পরে আমি যে কোনো জায়গাতেই যদি দেখি না কেন, তাহলে কি দেখতে পাবো যে কার্বনের ভরটা কি হচ্ছে, 12 হচ্ছে। কিন্তু পরবর্তীকালে যখন আইসোটোপ আবিষ্কার হলো, আইসোটোপ আবিষ্কার হওয়ার পরে তোমরা সবাই জানো যে আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে একই পরমাণুর বিভিন্ন ভর থাকছে, তাই তো? তাহলে এখানে দেখো যে আইসোটোপ যখন আবিষ্কার হলো, আইসোটোপ আবিষ্কারের পরে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে কার্বনের ক্ষেত্রে 3টি আইসোটোপ আমরা পাচ্ছি। কি পাচ্ছি? কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14, ঠিক আছে? তাহলে দেখো এখানে দেখো যে কার্বনের ক্ষেত্রে ভরটা কি হচ্ছে, এটার ক্ষেত্রে 12 গ্রাম, এটার ক্ষেত্রে কি হচ্ছে 13, এটার ক্ষেত্রে হচ্ছে 14, ঠিক আছে? গ্রাম বলতে পারো বা ইউ বলতে পারো, তাহলে যে কোনো একটা বলতে পারো। তাহলে এখানে দেখো এগুলো আমরা পাচ্ছি। তাহলে এখানে একটাই তো পরমাণু, তাই না? একটাই পরমাণু, কিন্তু তার ভরগুলো কি হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে। তাহলে এখানে আমরা 1 নম্বর ত্রুটিটা আমাদের বেরিয়ে গেল। তিনি কি বলেছিলেন? ডাল্টন বলেছিল যে যদি একই পরমাণু হয় তাহলে ভরটা কি হবে, একই হবে। এরপরের যে কথাটা তিনি বলেছিলেন, সেটি বলেছিলেন যে যদি বিভিন্ন পরমাণু হয়, ভিন্ন পরমাণু মানে কি, আলাদা আলাদা পরমাণু। ধরে নাও এখানে পটাশিয়াম নিয়েছো, এখানে ক্যালসিয়াম নিয়েছো, এটা কি হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে, ঠিক? তাহলে এখানে দেখো যে পটাশিয়াম যদি নিই এবং ক্যালসিয়াম যদি নিই, তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন পরমাণু। তাহলে ভিন্ন পরমাণু হওয়া সত্ত্বেও এদের ক্ষেত্রে যদি আমরা ভরটা দেখি, এর ক্ষেত্রে কত পাবো, 40 ইউ পাবো, এর ক্ষেত্রে কি হচ্ছে, 40 ইউ হচ্ছে। তাহলে এখানে দেখা গেল যে দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা হওয়া সত্ত্বেও, অর্থাৎ পরমাণুগুলো আলাদা হওয়া সত্ত্বেও ভরগুলো কি হচ্ছে, একই হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল, ত্রুটি হয়ে গেল। তাহলে তোমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে ডাল্টনের পরমাণুবাদের যে তথ্যটা ছিল, সেই তথ্যের ত্রুটিগুলো লিখো। তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে। তো এক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, এইটাকে বলবো আইসোবার, ঠিক আছে? আইসোবার। যদি ভর সংখ্যা একই হয় তাহলে কি বলবো, আইসোবার। যদি পরমাণু একই হয়, ভর সংখ্যা আলাদা আলাদা হয়, তখন সেটাকে কি বলবো, আমরা আইসোটোপ বলবো। এখানে সেম অক্সিজেনের ক্ষেত্রে কি পাবো, অক্সিজেনের ক্ষেত্রে আলাদা আলাদা পাবো। তো প্রথমে কি আমাদের হাইড্রোজেন দিয়ে শুরু হয়, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু 3টে দেখতে পাই। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে কি হাইড্রোজেন 3। তাহলে এক্ষেত্রেও দেখো যে হাইড্রোজেন একটাই, কিন্তু ভর সংখ্যা কি হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে। তাহলে ভর সংখ্যা আলাদা, তার মানে কি এটাও ত্রুটি, ডাল্টনের যে তথ্যটা, সেই তথ্যটাকে করছে না, ত্রুটি দেখা যাচ্ছে, তাই তো? তাহলে এইগুলো কি আমরা ত্রুটি পেলাম, কার তত্ত্বের ত্রুটি এটা বেরোলো, ডাল্টনের পরমাণুবাদের যে তথ্যটা ছিল সেই তথ্যের আমরা ত্রুটি পেলাম। তাহলে এখানে দেখো যে আমরা মোটামুটিভাবে, তোমাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে যাবে, কারণ ডাল্টনের পরমাণুবাদের তথ্যের যে ত্রুটি সেটা তোমাকে অনেকবার পরীক্ষাতে দিয়ে দেয়। তো এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করি। তো চলো, এই যে আমাদের কি হলো, অ্যাটম আমরা দেখলাম। অ্যাটমটা কি? অ্যাটমটা হচ্ছে কোনো একটা পদার্থ যদি আমরা নিই, ম্যাটার, তাহলে এই যে ম্যাটার বা পদার্থ যদি তুমি নাও, সেই পদার্থকে কি হচ্ছে, ব্রেক করছো, কি ভেঙে দিচ্ছ। তাহলে ব্রেক যদি করো বা ভেঙে দাও, ভাঙলে কি পাবে, অ্যাটম পাবে, তাই তো? অ্যাটম। এবং এই অ্যাটমটা কি,
অ্যাটমটা হচ্ছে কি সিঙ্গেল, মানে কি একটা ইন্ডিভিজুয়ালি এটা এক্সিস্ট করে না, মানে কি এটা একা একা কিন্তু থাকে না, এটা কাউরি না কাউরির সাথে কম্বাইন রূপে থাকে। যেমন হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে H2 রূপে থাকে, অথবা এটা কি হচ্ছে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কীভাবে থাকে কার্বন ডাইঅক্সাইড রূপে থাকে। কিন্তু কখনোই তুমি কার্বনকে আলাদা রূপে পাবে না, অক্সিজেনকে তুমি আলাদা রূপে পাবে না, অক্সিজেনকে যখনই দেখবে তখন O2 রূপে থাকবে, অর্থাৎ কেউ একা থাকবে না। অর্থাৎ পৃথিবীতে আমরা যদি দেখি তাহলে কোনো পরমাণুই কিন্তু একা একা থাকে না, কিভাবে থাকে একটা আরেকটার সাথে কম্বাইন রূপে থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা গেল কি অ্যাটম। এবার দেখো যে আমরা তো অ্যাটমগুলো পাচ্ছি, এই যে অ্যাটম অক্সিজেন কার্বন হাইড্রোজেন এগুলো কি হচ্ছে অ্যাটম হচ্ছে। তাহলে এইগুলোকে যদি আমরা পাই তাহলে এর তো নামকরণ করতে হবে, তাই না? এগুলো খুব ছোট ছোট আকারের, তাই তো? অ্যাটম মানে কি খুবই ক্ষুদ্র আকারে, এগুলোকে ভাঙা যায় না। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল কি হচ্ছে অ্যাটমের মধ্যে ইলেকট্রন প্রোটন রয়েছে, অর্থাৎ অ্যাটমগুলোকে ভাঙা যাচ্ছে। তাহলে এখানে দেখো যে অ্যাটম জিনিসটা মোটামুটি আমাদের আইডিয়াটা হয়ে গেছে যে এটা খুব ক্ষুদ্র এবং এটাকে পরবর্তীকালে ভাঙা গেছিলো, তাই তো? তাহলে এখানে দেখো যে এই অ্যাটমটাকে আমরা বলছি খুব ক্ষুদ্র, তাহলে এর একটা মাপ আমাদেরকে ধরে নিতে হবে, তাই তো? অর্থাৎ এটাকে আমাকে মাপতে হবে। কিভাবে আমরা বলতে পারছি যে এটা খুব ক্ষুদ্র? এর একটা নির্দিষ্ট কোনো একটা ব্যাসার্ধ নিশ্চয়ই পাবো। তো এই যে ব্যাসার্ধটা, অর্থাৎ এই ব্যাসার্ধটা কিভাবে মাপা হয় সেইটা যদি আমরা দেখি, তাহলে কোনো একটা পরমাণুকে যদি নাও, সেই পরমাণুর ক্ষেত্রে যে মানে কি সেটা কতটা বড় সেইটা মাপার জন্য কি ব্যবহার করা হয়? অ্যাটমকে মাপার জন্য ব্যবহার করা হয় ন্যানোমিটার একক, ঠিক আছে? ন্যানোমিটার অনেক ক্ষুদ্র, তো এটাকে খালি চোখে কিন্তু দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, ঠিক আছে? তাহলে খালি চোখে দেখা যায় না, যদি মানে দেখা যায় না, তাহলে খালি চোখে যদি দেখা না যায় তাহলে কিভাবে দেখতে পাবো? এর জন্য খুব শক্তিশালী মাইক্রোস্কোপের প্রয়োজন হয়, ঠিক আছে? অর্থাৎ এই অ্যাটমটাকে দেখার জন্য কি করতে হবে? আমরা খালি চোখে যেহেতু দেখতে পাবো না, সেই জন্য কি হচ্ছে একে দেখার জন্য একটা খুব পাওয়ারফুল অপটিক্যাল মাইক্রোস্কোপ লাগবে, ঠিক আছে? পাওয়ারফুল অপটিক্যাল মাইক্রোস্কোপ। তাহলে পাওয়ারফুল অপটিক্যাল মাইক্রোস্কোপ যদি আমরা পাই তাহলে কি দেখতে পাবো? অ্যাটমটাকে দেখতে পাবো। পাওয়ারফুল অপটিক্যাল মাইক্রোস্কোপ ছাড়া আমরা কিন্তু অ্যাটমটাকে দেখতে পাবো না। তাহলে এই অ্যাটমটাকে মাপা হয় কিসের সাহায্যে? এর ব্যাসার্ধকে শুধুমাত্র কিসের সাহায্যে মাপা হয়? ন্যানোমিটারের সাহায্যে মাপা হয়, ঠিক আছে? ব্যাসার্ধ মাপা হয় ন্যানোমিটার। এবার প্রশ্ন করতে পারো যে স্যার ন্যানোমিটার কি? তাহলে ন্যানোমিটার হচ্ছে, আমরা কি জানি যে যদি আমরা 1 কিলোমিটার নিই তাহলে 1 কিলোমিটার সমান আমরা কি জানি? 1000 মিটার, তাই তো? 1 কিলোমিটার সমান আমরা কি জানি? 1000 মিটার। তাহলে ন্যানোমিটারটা কি? ন্যানোমিটারটা হচ্ছে যে তুমি যদি 1 ন্যানোমিটার নাও তাহলে সেই 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার, ঠিক আছে? 1 ন্যানোমিটারকে সাধারণত কীভাবে প্রকাশ করা হয়? nm, ছোট হাতের n দিয়ে প্রকাশ করা হয় ন্যানোমিটার। তাহলে 1 ন্যানোমিটার সমান কি কত মিটার? তাহলে 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার। এইটা তার মানে বুঝতেই পারছো যে 10⁻⁹ মানে কি? এটাকে আমরা 1/10⁹ বলতে পারি, অর্থাৎ 1/1 পরে 9টা শূন্য, ঠিক আছে? অর্থাৎ এটাকে তুমি যদি এভাবে লিখো তাহলে 10.00 এইভাবে 9টা শূন্য যাবে, দিয়ে 1 হবে, ঠিক আছে? তাহলে এইভাবেই তুমি বার করতে পারো। তাহলে এখানে দেখো যে আমরা ব্যাসার্ধটাকে, অর্থাৎ যে পরমাণুটাকে আমরা কিসের সাহায্যে মাপছি? ন্যানোমিটার এককের সাহায্যে মাপছি। অর্থাৎ এর যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা কী এককে মাপা হচ্ছে? ন্যানোমিটার এককে মাপা হচ্ছে। আমরা সাধারণত কি জানি? 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1 ন্যানোমিটার সমান কত হচ্ছে? 10⁻⁹ মিটার। এটা গেল। এবার দেখো যে আমরা বুঝতে পারলাম, মোটামুটি আমাদের ধারণা হলো যে অ্যাটম মানে কি? অ্যাটম মানে হচ্ছে একটা ক্ষুদ্র পার্টিকেল, তাই তো? অর্থাৎ একটা স্মল সাইজের পার্টিকেল বা কণা। তাহলে এটাকে মাপা হয় কিসের সাহায্যে? বা এভাবে ক্ষুদ্র কিভাবে বলতে পারছি? কারণ তার ব্যাসার্ধটাই অনেকটাই ছোট, অর্থাৎ 10⁻⁹ মিটার। তাহলে এখানে কথা হচ্ছে যে অ্যাটমগুলোকে আমরা কিভাবে চিনব, তাই না? প্রত্যেকটা আমাদের কি হয়? প্রত্যেকের আলাদা আলাদা নাম থাকে, নামের সাহায্যে আমরা কি করি? একজন আরেকজনকে চিনতে পারি। তাহলে এদের ক্ষেত্রে কিভাবে চিনব, তাই তো? তাহলে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন রকমের ধারণা ছিল, যেমন ডাল্টনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ডাল্টন কি বলেছিল যে কোনো একটা অ্যাটমকে ডট দিয়ে প্রকাশ করেছিল, কোনো একটা অ্যাটমকে এরকম সাইন দিয়ে প্রকাশ করেছিল, কোনো একটা অ্যাটমকে এইভাবে প্রকাশ করেছিল। তাহলে এইভাবে প্রকাশ করলে পরে দেখো যে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। তাহলে কঠিন হয়ে গেলে পরে আমরা ঠিক মতো বুঝতে পারবো না, তাই তো? অর্থাৎ একটা পরমাণুকে খুঁজতে গেলে পরে আমাদেরকে অনেক কষ্ট হবে।
তাহলে এইগুলো এটা কিন্তু গ্রহণযোগ্য হলো না, ঠিক আছে। তাহলে এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কীভাবে হলো? তাহলে এর নামকরণটা এলো বিজ্ঞানী বার্জেলিয়াস, তিনি একজন ছিলেন বার্জেলিয়াস কী করেছিল? বার্জেলিয়াস বলেছিল যে এভাবে তো অসুবিধা হচ্ছে, কোনো একটা পরমাণুকে যদি আমরা প্রকাশ করতে চাই, অর্থাৎ ডট দিয়ে ক্রস দিয়ে এভাবে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে অনেক অসুবিধা। তাহলে আমরা কি করব? বার্জেলিয়াস তিনি বললেন যে আমরা যদি এই যে অ্যাটমগুলো রয়েছে তাদের নাম, অর্থাৎ আমরা তো একটা নাম দিয়ে তাকে রাখছি, তো তাদের নামের মানে কি সিম্বলের প্রথম অক্ষরটাকে যদি নিই, প্রথম অক্ষর বা যে কোনো অক্ষর যদি আমরা নিই, তাহলে কি বলতে পারি? আমরা তার নামটাকে আমরা খুব সহজে প্রকাশ করতে পারি। যেমন ধরে নাও যে তুমি কোনো একটা ফার্স্ট লেটার নিয়েছো, কোনো একটা ধরে নাও হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে, হাইড্রোজেন। তাহলে এই যে হাইড্রোজেন রয়েছে এটাকে যদি আমি এই সাইনের সাহায্যে প্রকাশ করি ডট দিয়ে, তাহলে পরবর্তী কোন সাইনটা আসবে এইটা আমাদেরকে খুঁজতে হবে, তাই তো? অর্থাৎ এই ডট মনে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে যদি আমরা লেটারের সাহায্যে মনে রাখি, ধরে নাও প্রথম অক্ষর এইচ, তাহলে এইচ দিয়ে যদি মনে রাখি তাহলে কি হচ্ছে, নামটা খুব সহজ হয়ে যাচ্ছে। তাহলে এভাবে কি বললো বার্জেলিয়াস? তিনি বললেন যে ইংরেজি মানে কি এটা ইংরেজিতে হতেও পারে বা নাও হতে পারে, কিন্তু যদি আমরা প্রথম অক্ষরটাকে নিই, ঠিক আছে, প্রথম অক্ষরটাকে নিই অর্থাৎ ফার্স্ট লেটারটাকে ব্যবহার করি, তাহলে কিন্তু এই যে সিম্বলটা, অর্থাৎ অ্যাটমের যে সিম্বল, সেই সিম্বলটা কিন্তু খুব সহজেই আমরা প্রকাশ করতে পারবো, অর্থাৎ অ্যাটমগুলোকে আমরা খুব সহজেই চিনে রাখতে পারবো, ঠিক আছে। তো এভাবে কি করলো বার্জেলিয়াস? তিনি বললেন এবার একটা নাম ধরে নাও যে এটা হচ্ছে হাইড্রোজেনের এইচ, তাহলে এই নাম তো সবার কাছে গ্রহণযোগ্য হবে না, তাই না? তুমি হয়তো একটা বললে, আরেকজন আরেকটা বললো, তাহলে কি হচ্ছে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বলতে পারে। তো তার জন্য কি হলো? তার জন্য হচ্ছে IUPAC নামকরণ হলো, ঠিক আছে, IUPAC এটা হচ্ছে একটা সংস্থা। তিনি কি করলেন? তিনি বললেন অর্থাৎ এই যে নামগুলো যে প্রথম দেবে সেই নামটাকে কিন্তু প্রাচুর্য দেওয়া হবে, অর্থাৎ তিনি বিবেচনা করে দেখবে, তারপরে তিনি বলবেন যে হ্যাঁ এই নামেই একে ডাকা হবে, ঠিক আছে। অর্থাৎ এর উপরে কোনো মানুষ আলোচনা করতে পারবে না, এ যেটা বলবে সেটাই হবে একটা মানে কি নির্দিষ্ট নাম। তাহলে এখানে কি হলো? নামের সমস্যাটা মিটে গেল, নামের সমস্যাটা। তো এখানে দেখো যে নিয়মটা কি ছিল, IUPACর নিয়মটা ছিল যে এই তো ইংরেজি অক্ষর হতেও পারে, ইংরেজি অক্ষর নাও হতে পারে, ঠিক আছে, অর্থাৎ প্রথম লেটারটার সাথে যে দ্বিতীয় লেটারটা হতেও পারে আবার নাও হতে পারে। তো এই নিয়মগুলো যদি আমরা দেখি, অর্থাৎ পুরো নিয়মটাকে যদি আমরা দেখি, স্পষ্ট করে দেখলে পরে কী কী নিয়মগুলো পায়, অর্থাৎ IUPAC যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো কী কী দিয়েছিল সেটা যদি আমরা দেখি, সেই নিয়মটা আমরা দেখব, ঠিক আছে। তো প্রথম নিয়মটা কী ছিল? আমরা কি দেখলাম? বার্জেলিয়াস তিনি কি বললেন? বার্জেলিয়াস বললেন যে প্রত্যেকটা অ্যাটমকে কি করা হবে? অক্ষর অনুযায়ী লেখা হবে, ঠিক আছে, তার প্রথম অক্ষর অনুযায়ী লেখা হবে। তাহলে IUPAC কি করলো? IUPAC করলো যে এই যে মানে কি কোনো একটা ধরনের হাইড্রোজেনের ক্ষেত্রে নিল, হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে? প্রথম অক্ষরটা হচ্ছে কি তার সিম্বল, ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে একে আমরা এইচ দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে পরবর্তী যে এলিমেন্টটা আসবে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব সেটা যদি আমরা দেখি, তো ধরে নাও যে এখানে আমরা ক্লোরিন লিখছি, CHLORINE, ক্লোরিন, ঠিক আছে। তো ক্লোরিনটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? C দিয়ে প্রকাশ করতে পারি। আবার কার্বন, কার্বনটাকে আমরা C দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে কি হলো? দেখা গেল যে দুটোর ক্ষেত্রে কিন্তু C আসছে, তাহলে পরবর্তী লেটারটা আমাকে নিতে হবে। তাহলে এখানে দেখো CH আছে, তো আমরা এখানে CH লিখতে পারি। আবার এখানে কি আছে? Ca আছে, Ca লিখতে পারি, কিন্তু Ca যদি লিখি তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? Ca হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা Ca নিতে পারবো না, ঠিক আছে, অর্থাৎ এখানে কার্বনকে C দিয়ে প্রকাশ করতে হচ্ছে। কিন্তু এখানে দেখো যে এটা হচ্ছে কি H না লিখে এটাকে L লেখা হয়, ঠিক আছে। তাহলে প্রথম অক্ষরটা না নিয়ে এটা L নেওয়া হয়, তাহলে এভাবে নেওয়া যেতে পারে। তো নিয়মটা কি বলছে? নিয়মটা বলছে যে যদি আমরা লিখি এটাকে কোনো একটা পরমাণুর নাম যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে? যদি দুটো ওয়ার্ড চলে আসে, মানে কি দুটো লেটার যদি চলে আসে, তখন আমরা কি করব? প্রথম লেটারটা যে ফার্স্ট লেটারটা হবে সেটা অবশ্যই কী হবে? বড় হাতের হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে ক্লোরিনের ক্ষেত্রে কী হচ্ছে? সিটা কিন্তু বড় হাতের হচ্ছে। সেকেন্ড যে লেটারটা তুমি নেবে সেটা কিন্তু ছোট হাতের সব সময় হতে হবে,
ঠিক আছে, ছোটো হাতের হতে হবে, অর্থাৎ এলটাকে তুমি ছোটো হাতে লিখবে। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কী পাবো, Cl, ঠিক আছে, অর্থাৎ সিটা আর এলটা কখনোই দুটো একসাথে বড় হাতের হতে পারবে না, বা এইভাবে সিটা ছোটো হাতের এলটা বড় হাতের এইভাবে কিন্তু হতে পারে না। এটা কে বললো, আইইউপিএসির নিয়ম অনুযায়ী আমরা জানতে পারলাম, ঠিক আছে। তাহলে এটা হলো কি, তারপরে কি বললো যে এখানে দেখো যে তারপরের ওয়ার্ডটা হতেও পারে বা নাও হতে পারে, ঠিক আছে। তাহলে এইভাবে কি হচ্ছে, নামকরণ হচ্ছে। তাহলে 1 নম্বর নিয়মটা কি পেলাম, যে সেটা কি হচ্ছে, প্রথম লেটারটা বড় হাতের হতে হবে, দ্বিতীয় লেটারটা ছোট হাতের হতে হবে, ঠিক আছে। এবং এই যে নামকরণ, অর্থাৎ ইংরেজির নাম থেকে নিতেও হতে পারে, অথবা যে কোনো জায়গা থেকে, মানে কি যে কোনো নাম থেকে তার সংকেতটা লেখা যেতে পারে, ঠিক আছে। যে কোনো সংকেত থেকে তার নামটা যদি আমরা লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি, ধরে নাও যে আমরা সোডিয়াম লিখি, Na সোডিয়াম, তাই তো। তা আমরা লেখার সময় কি লিখি, SODIUM সোডিয়াম। তাহলে এখানে দেখো যে ইংরেজি অক্ষর এটা, কিন্তু আমরা লিখছি কি Na দিয়ে। তাহলে এভাবে কিন্তু লেখা যাবে, শুধুমাত্র যে ইংরেজি অক্ষর থেকে বা ইংরেজি নাম থেকে নিতে হবে সেটা কোনো বাধ্যতা নেই, ঠিক আছে। তুমি যে কোনো নাম থেকে নিতে পারো, কিন্তু সেটা কি হচ্ছে, সেইটা যাতে প্রপারলি থাকে, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমার ইংরেজি নাম থেকেই যে নিতে হবে সেটার কোনো মানে দেয়নি, ঠিক আছে, বুঝতেই পারছো, যে সেটার কোনো প্রাধান্য দেয়নি যে না এটাকে ইংরেজি লেখা থেকে নিতে হবে, সেই রকমভাবে কোনো কিছু নিয়ম নাই। তাহলে কি কি পেলাম, ইংরেজি থেকেই যে নিতে হবে সেটার কোনো নিয়ম নাই, প্রথম অক্ষরটা ছোটো হাতের হতে হবে সেটা কিন্তু হবে না, প্রথম অক্ষরটা সর্বদাই কী হতে হবে, বড় হাতের হতে হবে, দ্বিতীয় অক্ষরটা কী হতে হবে, সর্বদাই ছোটো হাতের হতে হবে, যদি দুটো সিম্বল চলে আসে, মানে কি দুটো লেটার চলে আসে কোনো একটা নামের ক্ষেত্রে, ঠিক আছে। আর কি প্রত্যেকটার ক্ষেত্রে ফার্স্ট লেটারটাকে আমরা নিলাম, ঠিক আছে। দিয়ে তারপরে দেখা গেল যে অনেকটাই কিন্তু সুবিধা আমাদের হয়ে গেল, অর্থাৎ প্রত্যেককে আমরা যেমন নাম নিজের নিজের নাম অনুযায়ী চিনি, সেইভাবে কী করতে পারছি, তাদের নামগুলো আমাদের খুব সহজেই মনে থেকে যাচ্ছে, এবং তাদের প্রথম অক্ষরটা নিলে পরে খুব সহজেই আমরা তাদেরকে চিনতে পারছি, অর্থাৎ সিম্বলগুলোকে আমরা চিনতে পারছি, ঠিক আছে। তো এইভাবেই গেল কি তাদের নামগুলো বা তাদের সিম্বলগুলো কিভাবে নেওয়া হবে সেইটা। তাহলে সিম্বল নিয়ে কোনো ডাউট থাকছে না। ডাল্টন কি করেছিল, ডাল্টন করেছিল এইভাবে সিম্বল নিয়েছিল, কোনোটাতে এইভাবে সিম্বল নিয়েছিল, কোনোটাতে এরকম ক্রস চিহ্ন নিয়েছিল। তাহলে এগুলো নিলে পরে অনেক অসুবিধা হচ্ছিল, তার জন্য বার্জিলিয়াস এলো। বার্জিলিয়াস এসে বললেন যে ইংরেজি লেটারে প্রথম লেটারটা নিলে পরে খুব সুবিধা হয়ে যাচ্ছে। তারপরে তাকেও মানে কি বিভিন্ন রকমের তর্ক বিতর্কতে পড়তে হয়েছিল। তারপরে কি হচ্ছিল, তার লেখাগুলোকে মানছিল না। তখন কি এলো, আইইউপিএসি নিয়মটা এলো। আইইউপিএসি নিয়মটা কি বললো, আইইউপিএসি নিয়মটা কি বললো, যে প্রথম অক্ষরটা সর্বদাই, অর্থাৎ ইংরেজি থেকে নিতেও হতে পারে অথবা নাও নিতে হতে পারে, ইংরেজি থেকে নিলেও হবে না নিলেও হবে, কোনো বাধ্যবাধকতা নেই। আর কি বললো, যে প্রথম অক্ষরটা কি হচ্ছে, নিচ্ছ, ঠিক আছে। দ্বিতীয় লেটারটা যখন নেবে তখন কি হবে, সর্বদাই ছোটো হাতের হতে হবে, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট লেটারটা বড় হাতের, সেকেন্ড লেটারটা সর্বদাই ছোটো হাতে। তো এইভাবে কি গেল, আমরা সিম্বলগুলো পেয়ে গেলাম। এবার আমাদেরকে কি করতে হবে, 20টা এলিমেন্টের বা পরমাণুর এলিমেন্ট বা 20টা পরমাণুর নাম কিন্তু আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো 20টা এলিমেন্টের নাম কিভাবে মনে রাখবো সেইটা তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে, কারণ তোমাদের এখন যে বর্তমান অবস্থা, মানে কি বর্তমানে যে ক্লাসে পড়ছো, যখন উঁচু ক্লাসে যাবে তখন সবগুলোই মনে রাখতে হবে। এখন শুধুমাত্র 20টা মতো করলে পরে মাধ্যমিক পর্যন্ত তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 20টা এলিমেন্ট যদি আমরা দেখি, তাহলে 20টা এলিমেন্টগুলো কী কী ছিল, প্রথমে আমরা কি জানি যে হাইড্রোজেন, তাই তো। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি পাচ্ছিল, এইচ পাচ্ছিলে, তাই তো, অর্থাৎ এইচ দিয়ে প্রকাশ করা হচ্ছিল, প্রথম অক্ষরটা এইচ, তাই জন্য এইচ। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এভাবে কি করতে হবে, 20টা পরমাণুর নাম আমরা এখানে দেখব, ঠিক আছে। তাহলে প্রথমটা কি ছিল, হাইড্রোজেন ছিল, তাহলে এটা গেল কি 1 নম্বর। দ্বিতীয়টা কি ছিল, হিলিয়াম ছিল। হিলিয়ামটাকে কি বলা হয় বলো, তোমরা সবাই জানো নিশ্চয়ই যে হিলিয়ামটা কি হচ্ছে, নোবেল গ্যাস, তাই তো, অর্থাৎ এটা হচ্ছে কি একটা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। তাহলে হাইড্রোজেন হিলিয়ামের পরে কি থাকে, লিথিয়াম থাকে, তাই তো। এটা হচ্ছে কি 1, এটা 2, এটা 3। তারপরে কি হচ্ছে 4, মোটামুটি তোমরা সবাই নিশ্চয়ই জানো। 4 কি হচ্ছে বেরিলিয়াম, 5 কি বোরন, 6 কি কার্বন, ঠিক আছে। 7 নাইট্রোজেন, 8 অক্সিজেন। তাহলে এগুলো নাম্বারিং করে দিই, 5, 6, 7, 8। তাহলে 8 অক্সিজেন, 9 নম্বরটা যদি দেখি 9 ফ্লোরিন, তাই তো। তাহলে এভাবে দেখো তোমাদের এই যে নামগুলো,
এই নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো স্যার নামগুলো একটু লিখে দাম। তাহলে এটা কি হচ্ছে হাইড্রোজেন, লিখে নাও। এটা হাইড্রোজেন, এটা হিলিয়াম, এটা লিথিয়াম, এটা বেরিলিয়াম, এটা বোরন, এটা কার্বন, এটা নাইট্রোজেন, এটা অক্সিজেন, আর এটা ফ্লোরিন। ঠিক আছে, এরপরে 10 নম্বরটা, 10-এ কী হচ্ছে নিয়ন। 10-এ নিয়ন লিখে নাও, বলার সাথে সাথে লিখে নেবে। 11-তে কী হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, 12-তে 11-তে সোডিয়াম লিখেছ। 12-তে কী হচ্ছে, 12-তে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, 13-তে অ্যালুমিনিয়াম। 13-তে অ্যালুমিনিয়াম, তাহলে 13-তে কী হচ্ছে অ্যালুমিনিয়াম। 14-তে সিলিকন। 14-তে সিলিকন, তাহলে এটা কি বললাম 10 নম্বরে হচ্ছে নিয়ন, 11-তে সোডিয়াম, 12-তে ম্যাগনেসিয়াম, 13-তে অ্যালুমিনিয়াম, 14-তে সিলিকন, তারপরে কি হচ্ছে ফসফরাস, 15-তে ফসফরাস। ঠিক আছে, ফসফরাস, তারপরে কি হচ্ছে পটাশিয়াম। ঠিক, তাহলে এইভাবে কি করবে, পরবর্তী নামগুলোকে কিন্তু মনে রাখবে। 15-তে ফসফরাস, 16-তে সালফার, 17-তে ক্লোরিন, 18-তে আর্গন, 19-এ এটা লিখে নাও 16, 17, এটা হচ্ছে 18। ঠিক আছে, তাহলে 18, 19, 20-তে ক্যালসিয়াম। ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাহলে এই 20টা তোমাকে খুব ইম্পর্টেন্ট, এই 20টা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। ঠিক আছে, অর্থাৎ এই 20টা মৌল যাতে তোমার একদম ঠোঁটস্থ থাকে, কোনো রকমের গাফিলতি করলে হবে না, এগুলো তোমাকে একদম পুরো মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো যে এই যে অ্যাটমগুলো আমরা পেলাম, 20খানা এলিমেন্ট আমরা পেলাম, তাহলে এই যে 20খানা এলিমেন্ট আমাদের হচ্ছে, এই 20খানা এলিমেন্টের যে এগুলো ভরগুলো কিভাবে আমরা বার করব। তো এই ভর জন্য, অর্থাৎ পরমাণুর যে ভরটা আমরা পাবো সেটাকে কি বলবো আমরা, পারমাণবিক ভর বলবো। ঠিক আছে, পরমাণুর যে ভরটা আমাদের বেরোবে সেটাকে কি বলবো আমরা, পারমাণবিক ভর বলবো। ঠিক আছে, অর্থাৎ অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস। তো এই অ্যাটমিক মাসটা কি সেইটা যদি আমরা দেখি, তাহলে অ্যাটমিক মাসটা দেখো, দোকানে যদি আমরা কোনো কিছু কিনতে যাই তাহলে কি করে, বাটখারা দিয়ে দেয়। তাহলে বাটখারা দিলে পরে সেই বাটখারার সাহায্যে আমরা কি করি, সবজি বা যে কোনো জিনিস আমরা দিই, তারপরে কি হচ্ছে তুলনা করে আমরা করি, তাই তো, ওজনটা আমরা পাই। তাহলে এখানে দেখো যে এটাকেও নিশ্চয়ই কাউরি না কাউরির সাথে তুলনা করতে হবে, তাই তো, আমরা যে ওজনটা পাই সেটা কি হয়, তুলনামূলক ওজন, তাই তো, অর্থাৎ একটা আরেকটার সাথে রিলেটিভ যে মাস সেটাই আমরা পাচ্ছি। দোকানে তুমি কোনো কিছু কিনতে যাও, সেখানে কি পাবে, একটা রিলেটিভ মাস পাবে, অর্থাৎ কাউরি না কাউরির সাপেক্ষে তোমাকে মেপে দিচ্ছে, অর্থাৎ বাটখারার সাপেক্ষে তোমাকে মেপে দিচ্ছে। সেম একই রকম অ্যাটমিক মাস মাপার জন্য কি ব্যবহার করা হয়, C12 আইসোটোপটা ব্যবহার করা হয়, অর্থাৎ কার্বনের যে 12 এটাকে ব্যবহার করা হয়। বুঝতে পারলে না, এটা হচ্ছে কি বাটখারা, ধরে নাও। তাহলে এখানে কি থাকে, এটাতে বাটখারা থাকে, বাটখারা থাকছে, আর এটাতে কি থাকছে, তোমার সবজি থাকছে। তাহলে এই যে সবজিটাকে মাপছো কিসের সাহায্যে, বাটখারার সাপেক্ষে তুলনা করে মাপছো। তাহলে আমরা অ্যাটমিক মাসটাকে কিভাবে মাপবো, সেইটার জন্য যে স্কেলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে C12, এইটা ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা বাটখারার পরিবর্তে কি ব্যবহার করছি, C12 ব্যবহার করছি। তাহলে এটা দেখো যে কিভাবে আমরা বার করব, অর্থাৎ এই যে আমরা বলছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমরা দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, 1 U হচ্ছে ভরটা, তাহলে এটা কিভাবে বেরোলো বা এটাকে আমরা কিভাবে মাপছি, সেইটা বার করার জন্য আমরা কি পাচ্ছি, একটা রেফারেন্স পাচ্ছি, যেই রেফারেন্সটাকে আমরা কি বলছি, C12 বলছি। তাহলে C12 রেফারেন্সের সাহায্যে আমরা কি করছি, ওজনটাকে পরিমাপ করছি। তো এক্ষেত্রে কি পাবো আমরা, একটা নির্দিষ্ট পরিমাপ পাবো। তাহলে দেখো যে একটা অ্যাটম যদি আমরা নিই, কার্বন অ্যাটম নিই, একটা অ্যাটম নিচ্ছি, কোন অ্যাটম, কার্বন অ্যাটম নিলে। ঠিক আছে, একটা কার্বন অ্যাটম, বা এখানে তুমি এইভাবে লিখে নাও, একটা কার্বন অ্যাটমের ভর কত হচ্ছে, মাস কত, ভরটা কত হচ্ছে, মাস, এটা ধরে নাও যে 12U। ঠিক আছে, 12 AMU বা ইউ, তুমি যে কোনো কিছু একটা নিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো যে যদি আমরা এটাকে উল্টে লিখি, তাহলে 12 AMU যদি নিই, তাহলে কি পাবো আমরা, 12 AMU মানে একটা কার্বনের ভর, তাই তো, 12 AMU যদি নিই তাহলে একটা কার্বন পরমাণু ভর,
ঠিক। তাহলে 12 AMU এটা কি একক, ঠিক আছে, ওজনের একক ইউ, বা তুমি গ্রাম নিতে পারো, ঠিক আছে। তাহলে 12 AMU যদি নিই তাহলে একটা কার্বন পরমাণুর ভর, এটাকে তুমি এটাই লিখতে পারো, এটা আর এটা একই, ঠিক আছে। এটাকে ইংরেজিতে লেখা আছে একটা কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 AMU। তাহলে 12 AMU সমান কি, এটাই যা লেখা আছে এটাই লিখলাম। তাহলে 1 AMU সমান কত হবে বলো, 1 AMU সমান কি লিখতে পারি 1/12। এটা যদি এদিকে যায় তাহলে 1 হয়ে যাচ্ছে 1/12 ইন্টু একটা কার্বন পরমাণুর ভর, একটা কার্বন পরমাণুর ভর। তাহলে এখানে দেখো যে 1 AMU আমার বেরিয়ে গেল। তাহলে 1 AMU যদি আমার বেরিয়ে যায় তাহলে কি পারবো, আমরা খুব সহজেই বার করে নিতে পারবো ওজনটা। তাহলে এইভাবেই কি করা হচ্ছে, ওজনটাকে বার করা হচ্ছে। সে এই সূত্রের সাহায্যে আমরা কি পাচ্ছি, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি, ঠিক আছে। কার্বনের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা 12 পাচ্ছি, অক্সিজেনের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা 16 পাচ্ছি। এভাবে কিন্তু আমাদের ভরগুলো বেরিয়ে আসছে। তো অক্সিজেনের ক্ষেত্রে 16, সোডিয়াম নিয়ে নাও, সোডিয়ামের ক্ষেত্রে কি পাবে 23 পাবে, ক্যালসিয়ামের ক্ষেত্রে কি পাবে 40 পাবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু কি হচ্ছে বেরিয়ে আসছে এই সূত্রের সাহায্যে। তাহলে এইটাকেও কিন্তু অর্থাৎ অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরটাকে আমরা কাউরি না কাউরি রেফারেন্সে ব্যবহার করছি, যেটা কি হচ্ছে C12। তো C12 বার করে আমরা কিন্তু এই ওজনগুলো পাচ্ছি, ঠিক আছে। তোমার যদি ক্লোরিন নিয়ে নাও, ক্লোরিনের ক্ষেত্রে কী পাবে 35.5 বেরোবে, ঠিক আছে। তো এই কিছু কিছু এলিমেন্ট আছে যাদের ভরগুলো তোমার মনে রাখতে হবে, তাহলে কি খুব সহজেই তুমি পরীক্ষাতে নামিয়ে দিতে পারবে, ঠিক আছে। খুব সহজেই তোমার পরীক্ষাতে হয়ে যাবে। তাহলে অ্যাটমিক মাসটা কি বুঝতে পারছো, অ্যাটমিক মাসটা হচ্ছে যে আমরা অ্যাটমিক মাসটা কি কোনো একটা পরমাণুর মধ্যে যে ভরটা রয়েছে সেই ভরটাই হচ্ছে কি অ্যাটমিক মাস, পরমাণুর ভর। সবসময় মনে রাখবে পরমাণুটা কি হচ্ছে, পরমাণুটা এটা কি একটা পদার্থ, তাহলে এর মধ্যে কি থাকবে মাস থাকবে, মাস বা ভর থাকবে। তো সেই ভরটাকেই কি বলছি আমরা পারমাণবিক ভর, ঠিক আছে। পরমাণুর যে ভর আমরা যদি এখানে লিখি পরমাণুর যে ভর সেটাই হচ্ছে কি, সেটাই পারমাণবিক ভর, পারমাণবিক ভর। ক্লিয়ার হয়েছে? তাহলে পরমাণুর যে ভর সেটাই হচ্ছে কি পারমাণবিক ভর। তো এটা গেল কি আমাদের অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস থেকে আমরা আজকে তাহলে কি দেখলাম, আজকে আমরা দেখলাম যে কিভাবে সিম্বলগুলো এলো। প্রথমে ডাল্টন কি করেছিল, ডট দিয়ে বিভিন্ন রকমের চিহ্ন দিয়ে কি করেছিল, প্রকাশ করেছিল পরমাণুগুলোকে। সেই পরমাণুগুলোকে দেখতে অর্থাৎ সেইগুলোকে আমরা চিনতে খুব অসুবিধা হচ্ছিল। তার জন্য কি করা হলো, বিজ্ঞানী বার্জেলিয়াস ছিল, বার্জেলিয়াস এসে তিনি কি বললেন যে ইংরেজি অক্ষরের অর্থাৎ তার যে নামের যে ইংরেজি বানান, সেই ইংরেজি বানানে যদি আমরা প্রথম অক্ষরটা তুলি তাহলে কি দেখতে পাবো, তাকে খুব সহজেই চিনতে পারবো, ঠিক আছে, অর্থাৎ খুব সহজে প্রকাশ করা যাবে। তারপরে ওই যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেই সিদ্ধান্তের সাহায্যে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত প্রকাশ হতে লাগলো। কেউ বললো যে এই সিম্বলটা নাও, কেউ বললো অন্য সিম্বল নাও, ঠিক আছে। তো এই দূরীকরণের জন্য কে এলো, আইপিএসি এলো। আইপিএসি এসে তিনি কী করলেন, কতগুলো নিয়ম বলে দিলেন, এবং তাই সেই নিয়ম অনুযায়ী তিনি কী করলেন যে যদি কোনো একটা নাম বারবার রিপিট হচ্ছে তাহলে তুমি কি করতে পারো, পরবর্তী লেটারটাকে নিতে পারো। তো পরবর্তী লেটারটা যখন লিখবে সেটা কি হবে, সর্বদাই ছোট হাতের হতে হবে। প্রথম লেটারটা কি হবে, বড় হাতের হবে, দ্বিতীয় লেটারটা কি হবে, ছোট হাতের হবে, ঠিক আছে। তারপরে আমরা কি দেখলাম, অ্যাটমিক মাস দেখলাম, এলিমেন্টগুলো দেখলাম, এলিমেন্টগুলো কী কী ছিল সবগুলো নাম আস্তে আস্তে বলে দিয়েছি, সবগুলো নাম তোমরা লিখে নেবে। তারপরে কি ছিল, অ্যাটমিক মাসটা কীভাবে বার করছি, অ্যাটমিক মাসটা কার্বন C12 স্কেলের রেফারেন্সে আমরা বার করছি, দিয়ে কী পেলাম, এইভাবে আমাদের ভরগুলো বেরোলো। তো এই ছিল আজকে আমাদের ক্লাসে। পরবর্তী দিনে আমরা কি করব, পরবর্তী দিনে আমরা মলিকিউল নিয়ে আলোচনা করব, অর্থাৎ অণু নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ। যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো।